80% হলো পোলাপান, যাদেরকে যুবক বলা যায় না, কিশোর বলা যায়। তাদেরকে কি বলা যায়? কিশোর বলা যায়। ইস্যুটা কি জানেন? ইস্যুটা হলো কোটা। এই কোটা কি জিনিস? আসেন, এই কোটা জিনিসটা যে কি এটা একটু বোঝার চেষ্টা করি। কোটা বলতে কি বোঝায়? কোটা বলতে কোনো নির্দিষ্ট একটা জিনিসের নির্দিষ্ট একটা অংশকে কোটা বোঝায়। শব্দের সাথে কোটা শব্দের ভিতরে কোনো একটা নির্দিষ্ট জিনিসেরই আরও কোনো একটা অংশকে কোটা বোঝায়। রাজনৈতিক পরিভাষায় যদি আমরা কোটাটাকে ব্যাখ্যা করতে যাই, তাহলে এভাবে বলতে হবে, কোনো একটি দেশ কিংবা সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলিকে তাদের বিশেষ কোনো কারণে, বিশেষ বিবেচনায় মূল ধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা কিংবা চাকরি সহ নানা ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগের অন্তর্ভুক্ত করাকে কোটা ব্যবস্থা করে। যেমন ব্যাপারটা যদি উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে চান, ধরেন আপনার 5টা ছেলে আছে। এই 5টা ছেলের মধ্যে একটা ছেলে তার স্বাভাবিক বুদ্ধি নেই, অথবা সে চলাফেরা করতে পারে না, মাজুর, তার পাওয়া চলে অথবা হাতও চলে। এখন তাকে ওই বাকি 4টা ছেলের সমান সুবিধা দেওয়ার জন্য বিশেষ বিবেচনায় আপনার ধরেন আপনার কাছে আছে হইল 100 টাকা, 20 টাকা করে 5 জনের ভাগে। কিন্তু এই 5 জনকে 20 টাকা নিতে হলে তাদের যোগ্যতা বলে আপনার কাছ থেকে 20 টাকা করে নিতে হবে। কিন্তু যেই ছেলেটা মাজুর, তার কোনো যোগ্যতা নাই, কোনো কর্ম করে, কোনো অভিজ্ঞতা দেখিয়ে আপনার কাছ থেকে 20 টাকা নেওয়ার মতো কি নাই, কোনো ক্ষমতা নাই। ওই ছেলেটাকে তার কর্ম ছাড়াই, কোনো বিশেষ যোগ্যতা ছাড়াই ওই 20 টাকা দিয়ে বাকি যে 80 টাকা থাকবে, ওই 80 টাকা কর্ম দক্ষতার ভিত্তিতে বাকি 4 জনের মধ্যে বন্টন করার যে পদ্ধতিটা, ওই পদ্ধতিটাই হলো কোটা। আশা করি এবার ব্যাপারটা বুঝতে পারছেন। বাংলাদেশে এই কোটা নিয়েই চলছে একটা বিশাল আন্দোলন। আন্দোলন বলতে গেলে এমন এক আন্দোলন যেটা এখন বর্তমানে বলতে গেলে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। আর আপনারা জানেন, দেশে যদি একটা ইস্যু নিয়ে বিশাল পরিমাণ মানুষ রাস্তায় নেমে যায়, তখন এটাকে বলি গণ অভ্যুত্থান। আর গণ অভ্যুত্থানের 2টা ফলাফল ছাড়া আর কোনো ফলাফল হয় না। 1 নম্বর ফলাফল হলো আন্দোলনকারীরা যা চায় তা সরকার দিতে বাধ্য থাকে, অথবা সরকারের পতন হয়ে যায়। এই 2 জিনিস ছাড়া গণ অভ্যুত্থানের আর কি নাই, কোনো ফলাফল নাই। তাই এটা একটা অনেক বড় ব্যাপার স্যাপার। তাহলে আন্দোলনের কারণটা কি? ওই কোটা পদ্ধতি। বাংলাদেশে এই কোটা পদ্ধতিটার সূচনা বাংলাদেশের স্বাধীনতার পরপরই হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা জানি 1971 সালে। আর এই কোটা পদ্ধতিটা জনাব শেখ মুজিবুর রহমান সাহেব 1972 সালেই বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 30 লক্ষ মানুষের জানের বিনিময়ে পাকিস্তানের অত্যাচারের স্টিম রোলার থেকে এই বাঙালি জাতিকে স্বাধীনতার মাধ্যমে বাঁচিয়েছিলেন। ওই মুক্তিযোদ্ধা, যাদেরকে ইংরেজিতে ফ্রিডম ফাইটার বলা হয়, তাদের জন্য বিশেষ বিবেচনায় শিক্ষার ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে শতকরা 30% কোটা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। এটা কখন হয়েছিল? 1972 সালে। এটা যৌক্তিক ছিল। এটা কি ছিল? যৌক্তিক ছিল।
যদি এই কোটাটা যৌক্তিক হয়, যৌক্তিক হওয়ার কারণ হলো, মানে আমি একটু ওই কথাটা বাড়িয়েই বলি, মুক্তিযোদ্ধাদেরকে যে সুবিধাটা দিয়েছিল, যদিও শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধার ছেলে এই সুবিধাটা ভোগ করবে, তার নাতি এই সুবিধাটা ভোগ করবে, তার ছেলে এই সুবিধা ভোগ করবে, তার ছেলে এই সুবিধা ভোগ করবে, এই চিন্তা করে দিয়েছিলেন কি দিয়েছিলেন না সেটা আমার জানা নেই। যদি এটাও দিয়ে থাকে তাহলে আমার বিবেচনায় এটাও সঠিক। কেন? আসলে একটা যুক্তি আমরা দেখি, লজিক আমরা দেখি। যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করত, মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধ যদি না করত, তাহলে তো এই বাংলাদেশ নামক একটা দেশের কোনো অস্তিত্ব থাকার কথা ছিল। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, এই জন্যই কিন্তু আমরা একটা বাংলাদেশ নামক ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড পাইছি। এখানে একটা চুল আছে, দেওয়া আছে, দেওয়া আছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধটা করছে, এই জন্যই আমরা বাংলাদেশ পাইছি। এছাড়া বাংলাদেশের কিনা কোনো অস্তিত্ব ছিল না, থাকার কথা। ব্যাপারটা একটু খেয়াল করুন। আপনি আপনার বাড়ির আঙিনায় একটা গাছ লাগাইছেন, গাছ একটু খেয়াল করুন, বাড়ির আঙিনায় একটা গাছ লাগাইছেন। এখন যদি একেবারে সহজ ব্যাপার, এই গাছটা যদি বড় হয়, সেটা যদি ফল দেয়, আপনার ছেলে খাবে, খাবে কি খাবে না? এই গাছটা যদি বেঁচে থাকে, আপনার নাতি খাবে, কথা বলে খাবে কি খাবে? আপনার নাতির ছেলে খাবে, তার ছেলে খাবে, যতদিন বেঁচে থাকে, এই বংশপরিক্রমা যতদিন পৃথিবীতে থাকবে, এই গাছ যতদিন থাকবে, সকলে ওই গাছের ফল ভোগ করবে। এই যে লজিকটা, এই যে যুক্তিটা, এটা কি আপনার বোঝা থাকে না? এটা স্বাভাবিক, এটা এতটাই স্বাভাবিক, না বোঝার মতো কিছুই নেই। মুক্তিযোদ্ধাগণ যুদ্ধ করছে, এই জন্যই কিন্তু আমরা বাংলা নামক একটা ভূখণ্ড পেয়েছি। অতএব এই বাংলা স্বাধীনতা যতদিন থাকবে, মুক্তিযোদ্ধা, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, অর্থাৎ তার বংশ পরিক্রমা বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সুবিধা ওই বাংলাদেশ সরকার থেকে ভোট করবে। এটাই লজিক, এটাই যৌক্তিক। এখন প্রশ্ন হলো, যদি এটাই লজিক হয়, এটাই যৌক্তিকতা হয়, তাহলে বর্তমানে ওই যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ এই কোটা নিয়ে কেন এত ব্যাপক আন্দোলন শুরু করলো? কোটা নিয়ে ওই ছাত্র সমাজ ব্যাপক আন্দোলন শুরু করার কারণ শুধুমাত্র মুক্তিযোদ্ধাদেরকে কোটা দেওয়ার কারণে নয়। আসল ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাদেরকে কোটা কত পার্সেন্ট দেওয়ার নিয়ম সংবিধানে উল্লেখ আছে, তা আমরা একটু জানি। বর্তমানে সরকারি চাকরির নিয়োগে কোটার বিন্যাসটা হলো নির্ভর। এক নম্বর কোটা হলো মুক্তিযোদ্ধা কোটা, যাদের জন্য রাখা হয়েছে প্রতি শতকরা 30%, ছেলে, মেয়ে ও নাতিরা। 2 নম্বর হলো নারী কোটা, তাদের জন্য রাখা হয়েছে 10%। 3 নম্বর হলো জেলা কোটা, তাদের জন্য রাখা হয়েছে 10%। 4 নম্বর ক্ষুদ্র ও নিরীহ গোষ্ঠীর জন্য রাখা হয়েছে 5%। এই 55% কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। এর বাইরে বাকি 45 কিংবা 44% আপামর জনতা, সকল সর্বসাধারণের জন্য। ব্যাপারটা একটু খেয়াল করে, এখানে যে 5টি কিংবা 6টি কোটা কথা উল্লেখ করা হয়েছে, ওই কোটার মধ্যে মেধা কিংবা যোগ্যতা নামক যে একটা কোটা রাখার দরকার, এই কোটাটা ওই 5 কিংবা 6টা কোটার ভিতরে দেখেন। মেধা এবং যোগ্যতা, শিক্ষা, অভিজ্ঞতা, এই বিষয়গুলির উপর প্রত্যেক
প্রকৃত অর্থে একটা দেশের উন্নয়ন নির্ভর করে। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। ব্যাপারটা এতটাই সুপরিচিত কথা, একটা প্রবাদ বাক্যের মতো। অথচ এই মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সবার আগে সর্বপ্রথমই কোটা রাখা দরকার ছিল, মেধার ভিত্তিতে। কিন্তু এই বাংলাদেশ সরকার যারা চালায় তারা কোন মাথা দিয়ে দেশ চালায়, কোন মাথা দিয়ে আইন প্রণয়ন করে, এটা আল্লাহই ভালো জানে। যেই জিনিসটা অতি দরকার ওটাই তালিকা থেকে পাবে। মেধা যোগ্যতা কর্ম দক্ষশীল মানুষগুলি ছাড়া এই দেশ পথে বসতে, ওই দেশ পঙ্গু হইতে বেশি সময়ের প্রয়োজন পড়বে না। অথচ এই কোটা থেকে ওই মেধাটাকে ফেলে দেওয়া হচ্ছে। আর আজকের আন্দোলন মেধা নামক যে বিষয়টা, ওটাকে মূল্যায়ন না করার কারণে আজকের ছাত্র সমাজের আন্দোলন। এই দিকটা যদি আমরা বিবেচনা করি তাহলে আজকের আন্দোলন কি আছে, সঠিক আছে। আর যদি আমরা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা রাখা হয়েছে, এই কারণে আন্দোলনে ছেলেরা নেমেছে, এটা বিবেচনা করি, তাহলে আমি বলবো তাদের আন্দোলন শতভাগ ভুল এবং অনৈতিক। আর যদি মেধার তালিকাটা, মেধার বিষয়টা, যোগ্যতার বিষয়টা কোটার অন্তর্ভুক্ত না করার কারণে, না রাখার কারণে যদি আজকের ছাত্র সমাজ আন্দোলনে নেমে থাকে, তাহলে আমি বলবো তাদের সেই আন্দোলন শতভাগ লজিক্যাল এবং যৌক্তিক, এবং তাদের এই আন্দোলনের যে দাবি, ওই দাবি সরকারের জন্য মেনে নেওয়াটাই এই দেশের জন্য কল্যাণকর। কোটা সূচনা হয়েছিল 1972। এই কোটাটা শুধুমাত্র নির্ধারণ করাটাই যথেষ্ট নয়। আপনি যদি যাচাই করেন কাকে কত পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা প্রথমেই বলেছি মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়েছে 30% কোটা। আপনি যদি সমাজে হাঁটেন, নিজের এলাকাতেই যদি একটা ভর্তি দেন, আপনি বহু লীগের মুক্তিযোদ্ধা পাবেন। লীগের যারা সশরীরে ওই যুদ্ধের ময়দানে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, কিন্তু তারা মুক্তিযোদ্ধার কার্ড পায় নাই। কি পায় নাই? লীগের মুক্তিযোদ্ধা, কিন্তু তারা কি পায় নাই? মুক্তিযোদ্ধা কার্ড তারা পায় নাই। অহরহ পাবেন। আপনি যদি ঢাকা শহরে খুঁজেন, বহু মুক্তিযোদ্ধাদেরকে পাবেন যারা লীগের মুক্তিযোদ্ধা, কিন্তু পেট চালাচ্ছে রিক্সা চালিয়ে, অথবা কোনো নিম্নমানের শ্রমিকের কাজ করে। বহু মুক্তিযোদ্ধা আপনি পাবেন। কোটা নির্ধারণ করাটা বড় কথা না, ব্যাপারটা বুঝলেন? কোটা নির্ধারণ করাটাই বড় কথা নয়। আপনি কোটাটা নির্ধারণ করে তার সুষম বন্টনটাই হলো আসল। আপনার যদি কোটা নাও থাকে, কোনো কথা নেই, কোনো কথা নাই। একটা চাকরির ক্ষেত্রে একজন মুক্তিযোদ্ধা গেছে, একটা মুক্তিযোদ্ধার ছেলে গেছে, নাম ঠিকানাটা আপনি জিজ্ঞাসা করবেন। নাম ঠিকানা জিজ্ঞাসা করার পরে সে যদি বলে যে আমার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা প্রমুখ, তখন আপনি জানতে পারবেন যে লোকটা মুক্তিযোদ্ধার ছেলে। আপনি চাইলে তৎক্ষণ না তাকে সুবিধা দিতে পারেন। প্রকৃত অর্থে যদি ওই মুক্তিযোদ্ধাদের উপর আপনার সত্যিকার অর্থেই মনের টান থাকে। আর কোটা নির্ধারণ করছেন, কিন্তু চাকরির ক্ষেত্রে নাম বলার ক্ষেত্রে বলছে যে আমার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা প্রমুখ। এটা শোনার পরেও আপনি ওটাকে প্রায়োরিটি না দিয়ে আপনার ভাতিজা, আপনার ভাইস্তা, আপনার বাগিনা, আপনার শালা, আপনার শালিকা, যে তাদের ক্ষেত্রে কোটা দিয়ে রাখছেন মুক্তিযোদ্ধাদের, কিন্তু চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের চাকরি না দিয়ে আপনি চাকরি দিচ্ছেন কাদের? আপনার ব্যস্তা ব্যস্তি আর শালা শালিকাকে। এমন কোটার আমার কেউ। তাই বলতে চাই, কোটা নির্ধারণ করাটাই কিনা কোনো বড় একেবারে একটা কিছু হয়ে গেল, এটা কোনো বিষয় না। কোটা নির্ধারণ করার পরে কোটাটা সুষম বন্টনটাই হলো
আসল কথা। আফসোস, দুঃখজনক এবং সত্য কথা হলো বাংলার আইনের মধ্যে কোটা পদ্ধতি আছে, কিন্তু কোটা পদ্ধতির সুষম বন্টন নাই। আজকের ছাত্র সমাজের আন্দোলনটা হলো কোটা থাকুক বা না থাকুক, যদি থাকে তাহলে মুক্তিযুদ্ধে থাকুক, কোনো অসুবিধা নাই, এর সাথে মেধা অন্তর্ভুক্ত করতে হবে এবং এই কোটার সুষম বন্টন বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এই জন্যই হলো আজকের বর্তমান বাংলাদেশের ছাত্রদের কোটা আন্দোলন। মুহতারাম হাজিরিন, এই আন্দোলনটা শুধুমাত্র আজকের না। কোটা পদ্ধতি সূচনা করেছিলেন জনাব শেখ মুজিবুর রহমান 1972-এ। এই কোটার অসম বন্টনের কারণে, কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে এই কারণে না, কোটার অসম বন্টনের কারণে 2018 সালে এই কোটা পদ্ধতিকে রহিত করার জন্য আরেকটা আন্দোলন করেছিলেন ওই ছাত্র সমাজ। মুক্তিযুদ্ধের কোটা বাতিলের আন্দোলনটা শুরু হয়েছে কত সালে? 2018 সালে। 2018 সালে আন্দোলন শুরু হওয়ার পরে এটা সরকার বাতিল করে দিয়েছে। আবার এখন তো জুলাই চলতেছে, গত মাস হলো জুন, গত মাসে আবার হাইকোর্ট ওটাকে কি করে দিছে? বৈধ করে দিছে। এটা বৈধ করে দেওয়ার কারণে আবারও ওই ছাত্র সমাজ ওই কোটা পদ্ধতিটার বিরোধী অবস্থানে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়েছে। বর্তমানে এই আন্দোলন চলমান। আজকে সকালের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার ছাত্রদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের দাবি মেনে নেওয়া হবে। আলহামদুলিল্লাহ। এই কোটা নিয়ে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো চিল্লাফাল্লার কি নাই, কোনো সুযোগ নাই, বিমূঢ় বক্তব্যের কোনো সুযোগ নাই। এটা হলেই কি আর না হলেই কি, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দেশ সত্যিকার অর্থে যাদের কারণে আমরা পেয়েছি তাদের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে আছে, ছিল, থাকে। মুক্তিযুদ্ধ এই ব্যাপারটা আমরা বাংলাদেশে যারা ধার্মিক ধর্মীয় ব্যক্তিত্ব, এই মুক্তিযুদ্ধ এই ব্যাপারটাই প্রাথমিক অবস্থায় আমাদের কাছে তেমন কোনো মূল্যায়ন রাখে না। গোটা মুক্তিযুদ্ধটা, গোটা কি আবার এই জন্য আবার রাজাকার করেন না, গোটা মুক্তিযুদ্ধটাই আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার তখনই ছিল। কারণ যখন মুক্তিযুদ্ধটা হয়েছে 1971 সালে, তখন বাংলাদেশের ধর্মীয় বিষয়টা যারা নিয়ন্ত্রণ করতেন ওলামায়ে কেরাম, তারা কিন্তু দুইটা ভাগে বিভক্ত ছিল। কয়টা ভাগে? দুইটা ভাগে বিভক্ত ছিল। একদল ওলামায়ে কেরাম মুক্তিযুদ্ধ চেয়েছিলেন, আরেকদল ওলামায়ে কেরাম তিনারা চেয়েছিলেন যে যুদ্ধটাই না হোক, মুক্তিযুদ্ধের দরকার নাই, বাংলাদেশ পাকিস্তানই থাকুক। একদল চেয়েছিলেন বাংলাদেশ আলাদা হয়ে যাক পাকিস্তান থেকে। কেন? পাকিস্তানিরা বাংলাদেশের মানুষদেরকে চাকরির ক্ষেত্রে সুবিধা দেয় না, শিক্ষার ক্ষেত্রে সুবিধা দেয় না, যত নিম্নমানের কাজ আছে বাঙালি মুসলমানদেরকে শুধু নিম্নমানের কাজে ব্যবহার করে। ফলে কিছু কিছু দিক বিবেচনা করে একদল ওলামায়ে কেরাম মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়েছিলেন, আরেকদল ওলামায়ে কেরাম ওরা চেয়েছিলেন যে বাংলাদেশ স্বাধীন না হোক, বরং বাংলাদেশ পাকিস্তানের ভিতরেই থাকুক, আন্দোলনের মাধ্যমে হোক অথবা কূটনৈতিকভাবেই হোক, আমরা আমাদের অধিকার একসাথে থেকে নেব, আলাদা করার দরকার নাই। এর মধ্যে যদি আমার কাছে আপনি দলিল চান যে আমাদের কিশোরগঞ্জের দুজন প্রখ্যাত আলেমের নাম আমি উল্লেখ করতে পারি, দুজনের কেউই বর্তমান পৃথিবীতে এখন জীবিত নেই। একজন হলেন আব্দুল হালিম হুসাইনি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তারাকান্দি পাকুন্দিয়া ওনার বাড়ি, উনি ছিলেন স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। আরেকজন কিশোরগঞ্জ জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জ, গোটা বাংলাদেশ যে জামিয়ার পরিচিতি আছে, এই জামিয়ার প্রতিষ্ঠাতা জনাব হযরতুল আল্লামা আতহার আলী সাহেব আতহার আলী খান, উনি ছিলেন স্বাধীনতার বিপক্ষে।
একটা ব্যাপার আমি আপনার মাথায় দেওয়ার চেষ্টা করতেছি। দুটা পক্ষই কিন্তু শরীয়তের আলেম ছিলেন এবং বিজ্ঞ আলেম ছিলেন। যেই ব্যক্তিটার প্রতিষ্ঠিত মাদ্রাসা বর্তমানে বাংলাদেশের কিশোরগঞ্জের মধ্যে, আমাদের জেলা কিশোরগঞ্জের মধ্যে শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ, ৯,০০০ ছাত্র আছে ওই মাদ্রাসার মধ্যে। কত হাজার? ৯,০০০ ছাত্র ওই প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া করে। ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলো স্বাধীনতা আন্দোলনের বিরোধী অবস্থানে থাকা একজন ব্যক্তিত্ব আজহার আলী খান সাহেব। তাহলে ব্যাপারটা একটা প্রমাণিত বিষয় হলো এই যে মুক্তিযুদ্ধই যে ব্যাপারটা, গোটা ব্যাপারটা, ওই ব্যাপারটাই আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না। কেউ চেয়েছিলেন দেশটা স্বাধীন হোক, কেউ চেয়েছিলেন দেশ স্বাধীনতার দরকার নাই। আর একটা কথা আমি বলি, যারা দেশটাকে চালায় তারা হলো বর্তমান ক্ষমতাসীন দল। এই ক্ষমতাসীন দলের কিছু বিরোধী দল আছে না, বিএনপি বিরোধী দল, জাতীয় পার্টির বিরোধী দল, তাদের একটা বক্তব্য আছে। আমিও মনে হয় কোনো একটা বইয়ে পড়েছিলাম, কথার সত্যতা কতটুকু আছে সেটা ঠিক আমি জানি না, ইতিহাসও মিথ্যা হইতে পারে। এই বিরোধী দল এবং কিছু কিছু বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে, আমরা যাদেরকে, যেই ব্যক্তিটাকে স্বাধীনতা যুদ্ধের মূল হিসেবে জানি, যেই ব্যক্তিটা না থাকলে স্বাধীনতার কোনো প্রশ্নই আসে না, স্বাধীনতার স্থপতি যাকে বলা হয়, বাংলাদেশের স্থপতি যাকে বলা হয়, যার উপাধি হলো বঙ্গবন্ধু, যার ঘোষণার উপর ভিত্তি করে ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে, তিনার নাম শেখ মুজিবুর রহমান। কেউ কেউ বলে যে শেখ মুজিবুর রহমান নিজেই স্বাধীনতা চাই নাই, তিনি নিজেই কি করেন নাই, বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যা, সেটা তিনি নিজেই চান নাই, বরং তিনারই মনের আকাঙ্ক্ষা ছিল তিনি বাংলা পাকিস্তান দুইটারই প্রেসিডেন্ট হবেন, দুইটারই প্রধান হবেন, এটা ছিল তিনার মনের আকাঙ্ক্ষা। কিন্তু পরিস্থিতির উপর ভিত্তি করে তিনি যখন দেখলেন যে বাংলার কিছু দামাল ছেলে পাকিস্তান থেকে বাংলা আলাদা করবেই, তখন তিনি আর তাদের বিরোধিতা করলেন না, ঘোষণা করে দিলেন তোমাদের যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকো, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা ছিল ওনার মুখের বক্তব্য, কিন্তু অন্তরের ওনার চাহিদা ছিল বাংলা এবং পাকিস্তান দুটাই ওনার হাতে থাকো এবং দুটারই প্রেসিডেন্ট তিনি হোক। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নিজেই স্বাধীনতা চান নাই, এটা হয়ে গেছে। হয়ে যেহেতু গেছে আলহামদুলিল্লাহ, একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, একটা সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি, এবং যারা বিশেষ উদ্যোগে নিজেদের স্পৃহার উপর ভিত্তি করে এই দেশকে হানাদার বাহিনী পাকিস্তান থেকে আলাদা করেছিলেন, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে নিজেদের রক্ত জমিনে ঢেলে দিয়ে 30 লক্ষ শহীদ হয়ে যেহেতু দেশ স্বাধীন হয়েই গেছে, তাহলে এই স্বাধীনতাকেও আমাদের মূল্যায়ন করাটা আমাদের দায়িত্ব, এবং যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা স্বাধীনতা পেয়েছি ওই মানুষগুলিকে এই দেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের প্রতি শ্রদ্ধা আমাদের রাখা আমাদেরও দায়িত্ব। এই ব্যাপারটা আমরা একটা দলিলের ভিত্তিতে প্রমাণ করতে পারি। কেমনে? আসুন আমরা একটা হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব থেকে নেই। আন কাইসিন কানা আতুল বাদরিয়িনা 5000 ওয়া ক্বালা উমর লা উফজিলান্নাহুম আলা মান বা'দাহু। হাদিস এসেছে সহিহ বুখারী আন্তর্জাতিক তাওহীদ প্রকাশনী 4022 নম্বর হাদিস, 40-22, আধুনিক প্রকাশনী 3723, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুখারী 3727 নম্বর হাদিস। হাদিসে বলা হয়েছে, হযরত কায়েস তাবি থেকে বর্ণিত, তিনি বলেন যারা বদরের প্রান্তরে যুদ্ধ করেছিলেন, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ, মাত্র 313 জন সাহাবী মিলিয়ে 3000 কাফের বাহিনীকে ধরাশায়ী করে সর্বপ্রথম ইসলামের পুরা পত্তন বুড়িটাকে মজবুত করেছিলেন, যেই বুড়ির উপর ভিত্তি করে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান এই গুড়ার উপর ভিত্তি করেই যেত। বদরের সাহাবীদের ব্যাপারে তাবিঈ বলে 5000
খামসাতা আলাফিন, 5,000 দিরহাম করে ওই বদরি সাহাবীগণ যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তাদেরকে আলাদা হিসাব ছাড়া, কোনো হিসাব ছাড়া আলাদা, শুধু তারা বদরের প্রান্তরে যুদ্ধ করেছিলেন। এই কারণে এই বিশেষ বিবেচনায় তাদেরকে 5,000 দিরহাম করে প্রতি মাসে আবারও রাষ্ট্রের কোষাগার থেকে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর ইতিহাসে আরো বহু মুসলমান আসবে, বহু মুসলমান যাবে, কিন্তু এই পৃথিবী যতদিন থাকবে তাদের চাইতে সম্মানী, তাদের চাইতে দামি মুসলমান এই পৃথিবীতে আর কখনোই হবে না। কারণ ইসলামের পুরাপত্তন ওই বদরী সাহাবীদের রক্তের উপর সূচনা হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজ অবধি মক্কা এবং মদিনায় বদরীদের যে বংশ পরিক্রমা আছে, আপামর জনতা, ছোট বড় বৃদ্ধা নাবাল প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত ওই বদরী সাহাবীদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা বলতে চাই, মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধ করে তাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ আমাদেরকে দিয়ে দিয়েছে। এরা যতদিন থাকবে, এদের সন্তান যতদিন থাকবে, এই বাংলা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ওই মুক্তিযুদ্ধ এবং তাদের বংশ পরিক্রমায় সর্বশেষ ব্যক্তিটাও এই গোটা জাতির কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী, এবং তাদেরকে ওই সম্মানটা দেওয়া আমার আপনার নৈতিক দায়িত্ব, এবং আমরা দিয়ে যাব। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হলো তাদের জন্য যদি 100% কোটাও দিয়ে দেওয়া হয়, আমাদের কি নাই কোনো আপত্তি। 100% মানে মুক্তিযোদ্ধাদেরকে সরকারের আইনের চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে তাদের 100% ছেলে মেয়েদেরকে ভর্তির ক্ষেত্রে স্কুল কলেজ ভার্সিটিতে দেওয়ার পরে, চাকরিতে দেওয়ার পরে যদি কোটা থাকে তাহলে অন্যরা নিবি, নতুবা নিবেই না। 100% যদি 100% মুক্তিযোদ্ধাদেরকে ওই কোটা দেওয়া হয়, তথাপিও আমাদের কি নাই কোনো আপত্তি নাই, কিন্তু এই কোটার সুষম বন্টনটা চাই। আমরা কি চাই? সুষম। কি হচ্ছে আবার বন্ধ করেন, কি চাইতেছি আমরা? কোটা 100% থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু কোটার সুষম বন্টনটা আমাদের লাগবে। আর যদি কোটা নির্ধারণ করাই হয়, মুক্তিযোদ্ধা তো থাকবেই, অন্যান্য কোটার পাশাপাশি মেধা এবং যোগ্যতাটাকে কি করতে হবে? এর অন্তর্ভুক্ত করতে হবে। এটাই হলো বর্তমান ছাত্র সমাজের চাহিদা বা তাদের আন্দোলনের মূল কারণ। এই বর্তমান সরকারের জন্য এই বর্তমান ছাত্র সমাজের এই চাহিদাটাকে, ওই আবেদনটাকে মেনে নেওয়াটাই বর্তমান বাংলাদেশের সকল আপামর জনতার জন্য কল্যাণকর হবে। যদি সরকার সেটা না করে, যদি জুলুম করে, তাহলে জুলুমকারীর কিন্তু শেষ পরিণাম কি হয় আমরা জানি। সেটা ব্যক্তি জীবনে হোক, সমাজ জীবনে হোক, কিংবা রাষ্ট্রীয় জীবনে হোক, জুলুম করে আল্লাহর বিচার থেকে কেউ পার পায় নাই। না নমরুদ পেয়েছে, না ফেরাউন পেয়েছে, না কারুন পেয়েছে। ইসলামের ইতিহাসে হোক কিংবা ওই রাষ্ট্রীয় ইতিহাসে হোক, পাকিস্তান জুলুম করে পার পায়নি, ব্রিটিশ জুলুম করে পার পায়নি, বাংলার ইতিহাসেও কেউ জুলুম করে পার পায়নি। শেখ হাসিনাও যদি জুলুম করে সেও পার পাবে না। অতএব সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের জনতার পক্ষ থেকে সরকারের প্রতি আবেদন রেখে আমরা আমাদের বক্তব্যটা এখানে শেষ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে যা কিছু সত্য, যা কিছু কল্যাণকর, যা কিছু মানুষের জন্য উপকারী, যা কিছু মানুষের জন্য কল্যাণকর, ওই বিষয়ের পক্ষে থেকে ওই কথা বলে কাল কিয়ামতের মাঠে একজন শুদ্ধতম মানুষ হিসেবে আল্লাহর কাছে দাঁড়ানোর মতো তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।